হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট। তো এই প্রশ্নের সেটে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এখানে আলোচনা করব। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। প্রথম প্রশ্ন, বর্তমান রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250 জন এখানে লেখা আছে। তো এখন মেইন ফ্যাক্ট হলো যে সংবিধানের 80 নং ধারা আছে, ঠিক আছে? সংবিধানের 80 নং ধারায় রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা 250 জন হতে পারে, কিন্তু বর্তমানে 245 জন সদস্য আছে। তো এখন প্রশ্ন হলো যে আমরা লিখবো কোনটা? তো লিখবো কোনটা? পরীক্ষার মধ্যে যদি দুইটাও অপশান থাকে তাহলে আমি সাজেস্ট করবো 245টা লেখার জন্য। আর যদি আলাদা আলাদা করে শুধু 245 থাকে, এটা না থাকে, তাহলে এটা লিখবে। আর যদি এটা না থাকে, এটা থাকে, তাহলে এটা লিখবে, ঠিক আছে? তারপর রাজ্যসভার স্বপদাধিকার ভুক্ত সভাপতিকে ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান বা এক্স অফিসিও। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত? 25 বছর। কত? 25 বছর। এটাও সংবিধানের 84 নং খ নং ধারায় লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম 25 বছর হতে হবে। তো রিসেন্টলি তো কে হয়েছে এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হয়েছে আসামে না বিহারে? আসাম না বিহারে হয়েছে ওইটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মেয়ে না ছেলে এটাও জানাবে। সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠার বিধান মানে ভারতের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠা ও গঠনের বিধান কত নং ধারায় আছে? আর্টিকেল 124-এ আছে। ওকে। ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। আইনের শাসন ধারণার অর্থ কি? ল ইজ অ্যাভাব অল ইন্ডিভিজুয়াল। আইনের শাসন বা রুল অফ ল ধারণার মূল অর্থ হলো আইন দেশের সর্বোচ্চ ক্ষমতা এবং সবার কাছে আইন সমান। অস্পৃশ্য বিলুপ নিশ্চিতকারী মৌলিক অধিকার, রাইট টু ইকুয়ালিটি মানে সমতার অধিকার। ওকে। সংবিধানের 17 নং ধারায় অস্পৃশ্যতা বিলুপের কথা বলা আছে, যা সমতার অধিকারের অন্তর্ভুক্ত। আর মানে 14 থেকে যে 18 নং আছে সমতা অধিকার বা সাম্য অধিকার, ওইখানের মধ্যে 17 নম্বরটা হলো কি? অস্পৃশ্য বিলুপের কথা এখানে বলা আছে। সংগঠন বা ইউনিয়ন গঠনের অধিকার, রাইট টু ফ্রিডম। কি? রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতা অধিকার। সংবিধানের 19-এর 1, ঠিক আছে, 19-এর 1-এর গ অনুচ্ছেদে, ঠিক আছে, নাগরিকদের সংগঠন বা ইউনিয়ন গঠনের মৌলিক অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে, যা স্বাধীনতা অধিকারের অংশ। সংবিধানের 19-এর 1-এর গ নং দ্বারাই। ওকে। ফেডারেল ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা কাদের হাতে ন্যস্ত থাকে? কেন্দ্র সরকারের হাতে, ঠিক আছে। ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায় কোন সালে? 1992 সালে। ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা 1992 সালে কি করেছে? সেটা সাংবিধানিক মর্যাদা লাভ পেয়েছে। তো এটা 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এটা স্বীকৃত বা স্বীকৃতি পেয়েছিল। ভারতে সংবিধানের কোন অনুচ্ছেদে পঞ্চায়েত প্রতিষ্ঠার বিধান রয়েছে? সংবিধানের আর্টিকেল 243-এ। কোথায়? 243-এ। আর্টিকেল 243-এ পঞ্চায়েত প্রতিষ্ঠার বিধান রয়েছে। 74তম সংবিধান সংশোধন সম্পর্কিত আইনটি কি? এখানে আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট মানে এই 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে শহরাঞ্চলে স্ব-সরকার বা নগর শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত, যা পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে। মানে একটা মানে পৌরসভাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য এটা গঠিত হয়েছে। ভারতের যে রাজ্য তালিকায় মোট বিষয় সংখ্যা কত? তো
রাজ্য তালিকার মোট বিষয়ের সংখ্যা কত? 61। কত? 61। বর্তমানে ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলিতে রাজ্য তালিকায় মানে স্টেট লিস্টে 21টি বিষয় আছে। মূলত সংবিধানে 66টি বিষয় ছিল, তবে কিছু সময় বা কিছু বিষয় পরবর্তীকালে যুগ্ম তালিকায় স্থানান্তরিত হয়েছে। মানে যখন সংবিধান রচনা করা হয়েছিল তখন 60 ছিল, ঠিক আছে? তো পরবর্তীকালে যখন এটা মানে সংবিধান সংশোধন করা হয় তখন এটা কি করা হয়, এটি যুগ্ম তালিকায় স্থানান্তরিত হয়েছে। বেসিক্যালি রাজ্য তালিকা আছে, তারপর কেন্দ্র তালিকা আছে, তারপর আছে এখানে কি যুগ্ম তালিকা। তো অনেকটি যুগ্ম তালিকায় গিয়েছে। তো বর্তমানে রয়েছে 61টি বিষয়। তো রাষ্ট্রপতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার অনুমতি কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? আর্টিকেল 352-তে দেওয়া হয়েছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার জন্য, ঠিক আছে? রাষ্ট্রপতিকে যুদ্ধ, বাহ্যিক আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? 3বার। কতবার? 3বার। তো একটা হয়েছিল 1962 সালে। কবে? 1962 সালে, যখন ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় জরুরি অবস্থা যে 3বার ঘোষণা করা হয়েছিল তার মধ্যে প্রথমটা হলো কি 1962 সালে, ঠিক আছে? 1962 সালে। তো প্রথমে হয়েছিল কোথায়? চীন ও ভারতের যুদ্ধের সময়। তারপর 1971 সালে, 1971 সালে হয়েছে। তো সেটা হয়েছে কোথায়? ভারত আর পাকিস্তানের যুদ্ধের সময়। আর 1975 সালে যেটা হয়েছে সেটা হয়েছিল অভ্যন্তরীণ গোলযোগের জন্য। ভারতের সংবিধানে কেন্দ্রে ও রাজ্যের মধ্যে ক্ষমতা কয়টি তালিকার মধ্যে ভাগ আছে? 2টি তালিকার মধ্যে, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে একটু দেখি। বেসিক্যালি 3টি তালিকা আছে, ঠিক আছে? 3টি তালিকা আছে, কিন্তু প্রধান হলো 2টি তালিকায়। আমি একটু আগে আলোচনা করেছিলাম যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, আরেকটা কি আছে বর্তমানে একটা যুগ্ম তালিকা, ঠিক আছে? তো TTADC ত্রিপুরার মোট কতটি প্রশাসনিক জেলা জুড়ে আছে? 6টি। কয়টি? 6টি জেলা জুড়ে আছে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল কোন সংশোধনের অধীনে গঠিত হয়েছিল? মেবি 49 মানে 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984, ঠিক আছে? কত? 49 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984। এক ব্যক্তি এক ভোট এক মূল্য, এই নীতিটি কি বোঝায়? এই নীতিটি কি বোঝায়? এক ব্যক্তি এক ভোট এক মূল্য, এই নীতিটি বোঝায় যে পলিটিক্যাল ইকুয়ালিটি মানে রাজনৈতিক সমতা। ওকে। সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত? পার্ট 4A-তে। প্রস্তাবনায় ভ্রাতৃত্ব ধারণাটা বোঝাও, ব্রাদারহুড অ্যান্ড ইউনিটি অ্যামং সিটিজেন্স। ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের রাষ্ট্রপতি। কোন মৌলিক অধিকার বা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে? আর্টিকেল 19A, ঠিক আছে? আর্টিকেল 19(1)A বাক স্বাধীনতা কি করে? ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। ভারতের সংবিধান সংশোধনের বিধান কোন অনুচ্ছেদে আছে? আর্টিকেল 350-এ আছে। ভারতীয় সংবিধান ভারতকে বর্ণনা করেছে কি হিসাবে? ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করেছে রাজ্যগুলির ইউনিয়ন হিসাবে। ভারতের রাষ্ট্রপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কত? 35 বছর। কোন মৌলিক অধিকার আইন সমানের সমতা নিশ্চিত করে? অনুচ্ছেদ 14। মৌলিক অধিকার থেকে বাদ পড়েছে কোনটা? সম্পত্তি অধিকার। তো সম্পত্তি অধিকার বর্তমানে কি অধিকার এবং কত নং ধারায় আছে এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো একমাত্র আমার এই প্রশ্নগুলোর উত্তর তারাই দিতে পারবে যারা আমার ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে তারা। আর যারা স্কিপ করবে তারা কিন্তু এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারবে না। অবশ্যই সবাই পারবে, কিন্তু কথা হলো অ্যাক্টিভ থাকাটা খুবই মানে কী করে জরুরি।
বা ইম্পর্টেন্ট। ধর্মনিরপেক্ষ শব্দটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। কবে? 1976 সালে। অর্থনীতির কেন্দ্রীয় সমস্যা সম্পর্কিত সীমাহীন চাহিদা ও সীমিত সম্পদ। এ সোশ্যালিস্ট ইকোনমি ইজ অলসো কল্ড প্ল্যান্ড ইকোনমি। ঠিক আছে, কি? প্ল্যান্ড ইকোনমি। ইন মিক্সড ইকোনমিক ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন লাইস উইথ, মানে মিশ্র অর্থনীতিতে উৎপাদনের উপকরণের মালিকানা কার হাতে থাকে? সরকারি এবং বেসরকারি উভয় হাতে থাকে, মিশ্র। ঠিক আছে, তারপর নিম্নলিখিতের মধ্যে কোনটি পুঁজিবাদের বৈশিষ্ট্য নয়? পুঁজিবাদের বৈশিষ্ট্য নয় কোনটি? কেন্দ্রীয় পরিকল্পনা। ঠিক আছে, বাকিগুলা কি? পুঁজিবাদের বৈশিষ্ট্য, যেমন প্রতিযোগিতা, ব্যক্তিগত মালিকানা আর মুনাফা অর্জন হলো কি? পুঁজিবাদী বৈশিষ্ট্য। তো অর্থনীতিকে ভৌত কল্যাণের বিজ্ঞান হিসেবে কে সংজ্ঞায়িত করেছেন? কার্ল মার্কস, সরি আলফ্রেড মার্শাল। অর্থনীতিকে কে ভৌত কল্যাণের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন? আলফ্রেড মার্শাল। ওকে, আলফ্রেড মার্শাল। মাইক্রো ইকোনমিক্স ডাজ নট স্টাডি, মানে মাইক্রো ইকোনমিক্স কোন বিষয়টি অধ্যয়ন করে না? জাতীয় আয় সে অধ্যয়ন করে না। মাইক্রো ইকোনমিক্স অধ্যয়ন করে কি? পুরো অর্থনীতি, পুরো অর্থনীতি মানে এন্টায়ার ইকোনমি। মানব সম্পদ শারীরিক সম্পদ থেকে আলাদা, কারণ মানব সম্পদ শারীরিক সম্পদ থেকে আলাদা, কারণ এটি কি করে? এটি দক্ষতার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ায়। কোন ধারণা ভোক্তার সন্তুষ্টি পরিমাপ করে? উপযোগ বা ইউটিলিটি। কোন ধারণা ভোক্তার সন্তুষ্টি পরিমাপ করে? ইউটিলিটি বা উপযোগ। তো অর্থনীতিতে উপযোগ বা ইউটিলিটি হলো এমন একটি ধারণা যা কোনো পণ্য বা পরিষেবা ব্যবহার করে একজন ভোক্তা যে সন্তুষ্টি বা আনন্দ পান তার পরিমাপ করতে হবে। এটি ভোক্তার পছন্দের একটি পরিমাপক। চাহিদা সূত্র অনুযায়ী দাম বাড়লে কি হয়? চাহিদা সূত্র অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমে। কি করে? চাহিদা কমে। তো চাহিদা সূত্র অনুযায়ী অন্যান্য সব কারণ অপরিবর্তিত থাকলে যদি কোনো পণ্যের দাম বাড়ে তখন সেই পণ্যের চাহিদা কমে। এটি দাম ও চাহিদার মধ্যে একটি বিপরীত সম্পর্ক নির্দেশ করে। বিলাসবহুল পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা বেশি। ঠিক আছে, কি? বেশি। ভারতে খাদ্য নিরাপত্তা কোন আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে। কার মাধ্যমে? ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে। তো খাদ্য অনিরাপদ মানুষ কারা? ডেইলি ওয়েজেস লেবার, মানে দৈনিক মজুরি শ্রমিক, তারা হলো খাদ্য অনিরাপদ মানুষ। বাফার স্টক বলতে কি বুঝো? বাফার স্টক বলতে সরকারের অতিরিক্ত খাদ্যশস্য মজুদ। ঠিক আছে, সরকারের অতিরিক্ত খাদ্যশস্য মজুদকে বলা হয় বাফার স্টক। তো অর্থনৈতিক উন্নয়নের প্রধান লক্ষ্য কি? অর্থনৈতিক উন্নয়নের প্রধান লক্ষ্য হলো সকলের জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের সূচক কোনটি? লাইফ এক্সপেক্টেন্সি, মানে গড় আয়। ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়ন সূচক হলো গড় আয়। তো জিডিপিতে সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক, কিন্তু মানে অর্থনৈতিক উন্নয়ন সূচক হিসেবে মানুষের জীবনযাত্রার মান, যেমন গড় আয়ু, সাক্ষরতা হার, মানব উন্নয়ন সূচক ইত্যাদি ব্যবহার করা হয়। তো আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের সূচক কিন্তু আরও আছে। একটা যেমন আছে গড় আয়ু, আরেকটা আছে কি সাক্ষরতা হার, আরেকটা কি মানব উন্নয়ন সূচক। এটা আমাদের মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে।